গাজা ভূখণ্ডের দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফার সীমান্ত চৌকি ফিলিস্তিনি জনগণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণরেখা। এই সীমান্ত চৌকিটি মিশরের সাথে গাজা ভূখণ্ডের একমাত্র সরাসরি সংযোগস্থল হিসেবে কাজ করে। সাম্প্রতিক দশকগুলোতে ইসরায়েলি বাহিনী বারবার রাফার সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছে। তবে ইসরায়েল এই রাফা ক্রসিং এর পাশের শহর রাফা সিটিকে দখল করেছে, যা গাজার মানবিক সংকটকে আরও ভয়াবহ রূপ দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন ইসরায়েল রাফার সীমান্তের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এত আগ্রহী? একই সাথে মিশর ও জর্ডানের মতো প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো কেন ফিলিস্তিনি জনগণকে পূর্ণাঙ্গ সহায়তা প্রদান থেকে নিজেদের বিরত রাখছে? এই প্রশ্নগুলো সঠিক উত্তরের জন্য আমাদের গভীরভাবে বিশ্লেষণ করতে হবে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ঐতিহাসিক পটভূমি, আঞ্চলিক শক্তি সমীকরণ এবং মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এটা হলো বর্তমান ইসরায়েল, আর এখানে দেখতে পাচ্ছেন গাজা উপত্যকা। এটি হলো পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক। এর মধ্যে রয়েছে জেরুজালেম, আর এই জেরুজালেমের ভেতরেই 3টি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে। ইসরায়েলের উত্তরে রয়েছে লেবানন, উত্তর পূর্বে রয়েছে সিরিয়া, পূর্বে রয়েছে জর্ডান, দক্ষিণে রয়েছে লোহিত সাগর, দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর, পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর, আর এখানে ইরাককে দেখতে পাচ্ছেন, এটি হলো ইরান। জর্ডানের পাশে এদিকে সৌদি আরবকে দেখতে পাচ্ছেন, আর সৌদি আরবের পাশে রয়েছে ইয়েমেন, যেখানে হুতি বিদ্রোহীরা বর্তমানে সক্রিয় রয়েছে। গাজার পরিচয় ও ভৌগোলিক কাঠামো। গাজা উপত্যকা ফিলিস্তিনের একটি ক্ষুদ্র কিন্তু ঘনবসতিপূর্ণ অঞ্চল, যার আয়তন মাত্র 365 বর্গ কিলোমিটার। এর পশ্চিমে ভূমধ্য সাগর, পূর্ব ও উত্তরে ইসরায়েল, আর দক্ষিণে মিশর। এখানে প্রায় 23 লাখ ফিলিস্তিনি বসবাস করে। 2007 সাল থেকে এই অঞ্চলের শাসন ক্ষমতা হাতে রেখেছে হামাস, একটি ইসলামপন্থী রাজনৈতিক দল এবং সশস্ত্র গোষ্ঠী, যেটিকে ইসরায়েল ও বহু পশ্চিমা দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। ইসরায়েল ও মিশরের যৌথ অবরোধের কারণে গাজা এক প্রকার খোলা কারাগারে পরিণত হয়েছে। রাফা সীমান্ত চৌকি গাজা ভূখণ্ডের দক্ষিণ প্রান্তে মিশর ফিলিস্তিন সীমান্তে অবস্থিত। এই সীমান্ত চৌকি কেবল একটি ভৌগোলিক সীমানা নয়, বরং এটি ফিলিস্তিনি জনগণের জন্য একটি প্রাণ রক্ষাকারী প্রবেশ পথ। ইসরায়েল দ্বারা গাজা ভূখণ্ডের 4 দিক থেকে কঠোর অবরোধ আরোপিত হওয়ায় রাফা সীমান্তই হয়ে উঠেছে গাজার বাইরের বিশ্বের সাথে সংযোগের একমাত্র মাধ্যম। রাফা সীমান্তের গুরুত্ব কি? আন্তর্জাতিক মানবিক সাহায্য প্রবেশের প্রধান পথ এটি। গাজার 23 লক্ষ বাসিন্দাদের জন্য খাদ্য, ঔষধ ও জরুরি ত্রাণ সামগ্রী প্রবেশের একমাত্র নিয়মিত পথ। জাতিসংঘ, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার সরবরাহকারী যানবাহনের প্রবেশাধিকার পায় এই ক্রসিং দিয়ে। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে অন্যান্য সীমান্ত পথ বন্ধ থাকায় রাফাই হয়ে উঠেছে প্রধান নির্ভরতা। নাম্বার 2, চিকিৎসার প্রয়োজনীয়তা পূরণের একমাত্র উপায়। গাজায় পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাব থাকায় গুরুতর রোগীদের মিশরে স্থানান্তরের অপরিহার্য মাধ্যম এ রাফা ক্রসিং। যুদ্ধাহত ও জরুরি রোগীদের জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিতকরণ করার একটিমাত্র পথ এটি। নাম্বার 3, অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য অপরিহার্য। গাজার ক্ষতিগ্রস্ত অর্থনীতির জন্য নির্মাণ সামগ্রী, জ্বালানি ও কাঁচামাল আমদানির প্রধান পথ এই রাফা। আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ রক্ষার শেষ অবলম্বন এটি। নাম্বার 4, আন্তর্জাতিক সংযোগ রক্ষা। বিদেশি সাংবাদিক, মানবাধিকার কর্মী ও পর্যবেক্ষকদের প্রবেশ পথ। গাজার বাস্তবতা বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। ফিলিস্তিনি প্রতিনিধিদের আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণের একমাত্র মাধ্যম এই রাফা। ইসরায়েল কেন রাফা দখল করতে চায়? ইসরায়েলের রাফার সীমান্তের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার পেছনে রয়েছে একাধিক কৌশলগত ও রাজনৈতিক কারণ। নাম্বার 1, গাজায় সম্পূর্ণ অবরোধ নিশ্চিত করা। ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজা ভূখণ্ডকে একটি বন্দী শিবিরে পরিণত করেছে। রাফার সীমান্তের মাধ্যমে যদি মানবিক সাহায্য প্রবেশ করতে পারে, তাহলে ইসরায়েলের এই অবরোধ কৌশল ব্যাহত হয়। তাই ইসরায়েল চায় রাফার সীমান্তের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে গাজার সাথে বাইরের বিশ্বের যে সামান্য সংযোগ রয়েছে তাও বিচ্ছিন্ন করে দিতে। নাম্বার 2, ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তার। রাফা সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে ইসরায়েল পুরো গাজা ভূখণ্ডের উপর তার আধিপত্যকে চূড়ান্ত রূপ দিতে চায়। মিশর কেন ফিলিস্তিনিদের আশ্রয় দিচ্ছে না? মিশর গাজার সাথে তার সীমান্ত রক্ষায় অত্যন্ত কঠোর নীতি অনুসরণ করে চলেছে, যা প্রথম দৃষ্টিতে বিস্ময়কর মনে হতে পারে একটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য। তবে এই নীতির পেছনে রয়েছে একাধিক জটিল কারণ, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক সম্পর্ক। মিশর 1979 সালে ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করেছিল, যা মিশরকে পশ্চিমা বিশ্বের কাছ থেকে ব্যাপক অর্থনৈতিক ও সামরিক সাহায্য লাভের সুযোগ করে দিয়েছে। এই চুক্তির শর্তাবলীর কারণে মিশর ইসরায়েলের সাথে সম্পর্কের অবনতি ঘটাতে চায় না। নাম্বার 2, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। মিশর প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় $1.3 বিলিয়ন সামরিক সাহায্য পেয়ে থাকে। এই সাহায্য পাওয়ার শর্ত হল ইসরায়েলের সাথে শান্তি বজায় রাখা। তাই মিশর গাজার বিষয়ে ইসরায়েলের নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারছে না। মিশরের জন্য গাজার সংকট কেবল একটি বৈদেশিক বিষয় নয়, বরং এটি তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও হুমকি স্বরূপ।
আর এর মধ্যে রয়েছে সিনাই উপদ্বীপের অস্থিরতা। মিশরের সিনাই উপদ্বীপে সক্রিয় জিহাদি গোষ্ঠীগুলো মিশরীয় সরকারের জন্য বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। মিশরীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে গাজা থেকে আগত ফিলিস্তিনিরা এই জিহাদি গ্রুপগুলোর সাথে যুক্ত হয়ে পড়তে পারে। এছাড়াও মিশর হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে এবং তাদের সাথে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকার করে। মিশরীয় সরকার মনে করে হামাসের সাথে সম্পর্ক রাখা তাদের অভ্যন্তরীণ ইসলামপন্থী গোষ্ঠীগুলোর শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। অন্যদিকে মিশর ইতিমধ্যেই অর্থনৈতিক সংকটে জর্জরিত এবং দেশটিতে বেকারত্ব ও দারিদ্র্যের হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ফলে গাজা থেকে ব্যাপক সংখ্যক ফিলিস্তিনি শরণার্থীর আগমন মিশরের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। মিশর ইতিমধ্যে লিবিয়া ও সুদান থেকে আগত লক্ষাধিক শরণার্থীর বোঝা বহন করছে। মিশরের সাধারণ জনগণ ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল হলেও সরকার ফিলিস্তিনি শরণার্থীদের ব্যাপক আগমনকে সামাজিক অস্থিতিশীলতার কারণ হিসেবে দেখছে। জর্ডান কেন সক্রিয়ভাবে কাজ করছে না? জর্ডানের জনসংখ্যার একটি বড় অংশই ফিলিস্তিনি বংশোদ্ভূত। জর্ডানের মোট জনসংখ্যার প্রায় 60% ফিলিস্তিনি বংশোদ্ভূত। বিশ্বব্যাংকের 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী জর্ডানের মোট জনসংখ্যা ছিল প্রায় 10.5 মিলিয়ন, যার মধ্যে 60% থেকে 70% ফিলিস্তিনি বংশোদ্ভূত। এই জনগণের বেশিরভাগই 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর জর্ডানে আশ্রয় নিয়েছিল। ফিলিস্তিনি বংশোদ্ভূত জনগণ মূলত জর্ডানের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে এসেছিলেন এবং তাদের অধিকাংশই বর্তমানে জর্ডানের নাগরিকত্ব লাভ করেছেন। এ জনগণের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব জর্ডানের সমাজে গভীরভাবে প্রতিফলিত। তবে ফিলিস্তিন ও জর্ডানিদের মধ্যে কখনো কখনো রাজনৈতিক ও সামাজিক পার্থক্য ও উত্তেজনা দেখা যায়। জর্ডানের রাজতন্ত্র ফিলিস্তিনি জনগণের ব্যাপক সমর্থন পেলে তার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এছাড়াও জর্ডান একটি সীমিত সম্পদের দেশ এবং ইতিমধ্যে সিরিয়া থেকে আগত শরণার্থীদের বোঝা বহন করছে। ফলে জর্ডানও এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি? আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা এই সংকটকে আরও তীব্র করেছে। জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলোর অকার্যকর ভূমিকা ফিলিস্তিনিদের দুর্দশাকে দীর্ঘায়িত করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে মূলত নিরাপত্তা পরিষদের মার্কিন ভোটের কারণে। আর আরব দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব ফিলিস্তিনিদের মধ্যে কার্যকর সমর্থন গড়ে তুলতে বাধা সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হলো, ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি। আমরা সবাই জানি যে গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা বর্তমানে এক ভয়াবহ রকমের মানবিক সংকটের মুখোমুখি। তাদের দৈনন্দিন জীবন নানা সীমাবদ্ধতা ও সংকটের মধ্যে অতিবাহিত হচ্ছে, যা তাদের শারীরিক, মানসিক ও সামাজিক অবস্থা বিপর্যস্ত করে ফেলছে। গাজার খাদ্য পরিস্থিতি অত্যন্ত খারাপ, যেখানে লাখো মানুষ পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না। স্বাস্থ্যসেবা ব্যবস্থায়ও অব্যবস্থাপনা ও সীমাবদ্ধতার কারণে অনেকটাই অকেজো হয়ে পড়েছে। গাজায় শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। স্কুল ও হাসপাতালগুলোর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও কর্মী সংকট রয়েছে। এ অবস্থায় শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তাহলে এই সমস্যা সমাধানের পথ কি? ফিলিস্তিনিদের এই মানবিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সম্ভাব্য পথ রয়েছে, যেগুলো তাদের ভবিষ্যতের দিকে একটু হলেও আশার আলো দেখাতে পারে। যার মধ্যে রয়েছে জাতিসংঘের নেতৃত্বে একটি শান্তি মিশন প্রেরণ করা। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, গাজায় একটি শান্তি মিশন প্রেরণ করতে পারে। এই মিশন ফিলিস্তিনিদের নিরাপত্তা ও তাদের মৌলিক অধিকার রক্ষায় সহায়তা করতে পারে। ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা, যাতে তারা গাজার উপর অবরোধের নীতি পুনর্বিবেচনা করে এবং পরিস্থিতি উন্নত করার দিকে এগিয়ে আসে। নিরপেক্ষ দেশগুলোর মাধ্যমে শান্তি আলোচনা পুনরায় শুরু। শান্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য নিরপেক্ষ দেশগুলোর মাধ্যমে শান্তি আলোচনা পুনরায় শুরু করা যেতে পারে। এই আলোচনা গাজার মানুষের জন্য আরও মানবিক সাহায্য এবং অবরোধের সমাপ্তি নিয়ে আসতে পারে। ফাতাহ ও হামাসের মধ্যে বিভেদ দূর করে একটি সমন্বিত নেতৃত্ব গঠন। ফাতাহ ও হামাসের মধ্যে দীর্ঘদিন একটি বিভেদ রয়েছে, যা ফিলিস্তিনিদের মধ্যে একতা ও সমন্বয়ের অভাব সৃষ্টি করেছে। এই বিভেদ দূর করা এবং একটি সমন্বিত নেতৃত্ব গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একত্রিত হয়ে তারা আরও শক্তিশালীভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের অধিকার এবং মানবিক সাহায্যের দাবি করতে সক্ষম হবে, যা সংকট সমাধানে সহায়ক হতে পারে। রাফা এখন শুধু একটি সীমান্ত শহর নয়, এটি এখন এক কৌশলগত লড়াইয়ের মঞ্চ, একটি মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দু এবং একটি ভূরাজনৈতিক পরীক্ষা। ইসরায়েল এ অঞ্চলে দখল নিতে চায় যাতে হামাসের শেষ অবলম্বন ধ্বংস করা যায়, অথচ এ দখল মানেই লক্ষ লক্ষ মানুষের জীবন হুমকির মুখে পড়বে। মিশর ও জর্ডান নিজেদের স্বার্থ ও নিরাপত্তার কারণে সরাসরি ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারছে না। অন্যদিকে আন্তর্জাতিক সমাজ মানবিক সহায়তা দিচ্ছে বটে, কিন্তু রাজনৈতিকভাবে একরকম অসহায়। এ পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, ফিলিস্তিনের ভবিষ্যৎ কি হবে? গাজা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি রাফার পতনের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের ইতিহাসে আরেকটি দুঃখজনক অধ্যায় যোগ হবে?